এবার আসি আমরা মূল কবিতাটির নবম স্তবকে। দ্য বোস্ট অব হেরাল্ড্রাই, দ্য ফর্ম অব পাওয়ার, বংশমর্যাদার গৌরব আর ক্ষমতার চাকচিক্য, and all that beauty, all that wealth ever gave, আর সৌন্দর্য কিংবা ধন সম্পদ যা কিছু দিয়েছে, awaits alike the inevitable hour, সব কিছুকেই অপেক্ষা করতে হয় সেই অনিবার্য সময়ের জন্য। দ্য paths of glory lead but to the grave, কারণ গৌরবের পথ অবশেষে কবরেই নিয়ে যায়। এখানে দ্য বোস্ট, বোস্ট অর্থ হলো গৌরব, অফ হেরাল্ড্রাই, হেরাল্ড্রি হলো বংশমর্যাদা, তাহলে দ্য বোস্ট অফ হেরাল্ড্রি হলো বংশমর্যাদার গৌরব। দ্য পম্প হলো চাকচিক্য, কিসের চাকচিক্য? অফ পাওয়ার, ক্ষমতার চাকচিক্যকে বোঝানো হয়েছে। অ্যান্ড অল দ্যাট বিউটি হলো সৌন্দর্য, অল দ্যাট ওয়েলথ হলো ধন সম্পদ। এবার এখানে ভি সিলেবলটা অনুপস্থিত, কারণ কবিতার সৌন্দর্য প্রকাশের জন্য কবিরা যেসব পয়েটিক ডিকশন ব্যবহার করে সেটার জন্য এখানে ভি সিলেবলটা অনুপস্থিত, কিন্তু এখানে হবে এভার, EVER, গেভ, যা কিছু দিয়েছে। অ্যাওয়েট, অপেক্ষা করা। অ্যালাইক দি ইনএভিটেবল আওয়ার, এই যে অনিবার্য সময় এখানে বোঝানো হয়েছে সেটা কিন্তু মৃত্যুকে ইঙ্গিত করছে। তার দ্য পাথস অফ গ্লোরি, কিসের পথ? গৌরবের পথ। গ্লোরি হলো গৌরব। লিড, নিয়ে যাওয়া। বাট টু দ্য গ্রেভ, অবশেষে কোথায় নিয়ে যায়? কবরে। অর্থাৎ যতই গৌরব, সৌন্দর্য, ধন সম্পদ বা ক্ষমতা থাকুক, মৃত্যুকে কখনোই এড়ানো যায় না। সব পথে অবশেষে কবরের দিকে নিয়ে যায়। এই পুরো কবিতার মধ্যে যদি বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটি, সেটা হলো দ্য ফার্স্ট অফ গ্লোরি লেড বাট টু দ্য গ্রেভ, গৌরবের পথে অবশেষে কবরেই নিয়ে যায়। এবার আমরা পরবর্তী দশম স্তবক সম্পর্কে জানব। নর ইউ, ye proud, impute to death the fault, তোমরা অহংকারীরা এই সাধারণদের দোষ দিও না। If memory over their tomb no trophies lay, যদি তাদের কবরের উপর স্মৃতিস্তম্ভ না উঠে, where through the long drawn aisle and freighted vault, যেখানে দীর্ঘ গম্বুজ আকৃতির অট্টালিকায় আর অলঙ্কৃত ছাদের নিচে, the feeling anthem swells the note of praise, সঙ্গীত ধ্বনি ধ্বনিত হয়ে প্রশংসা জাগায়। ইয়ে প্রাউড হলো অহংকারীরা, ইম্পিউট হলো দোষ দেওয়া, টু দেশ দ্য ফল, এই সাধারণদের দোষ দেওয়া যাবে না। ইফ মেমোরি, মেমোরি হলো স্মৃতি। ওভার, এখানেও ভি সিলেবলটা আবারও অনুপস্থিত। এটা কিন্তু পয়েটিক ডিকশন, কবিরা তাদের শব্দচয়ন যেভাবে করতে চেয়েছেন কবিতার সৌন্দর্য ফুটার জন্য। দেয়ার থম, থম হলো কবর। নো ট্রফিস রেস, যেখানে স্মৃতিস্তম্ভ উঠে না। হোয়ার থ্রু দ্য লং ড্রন এসেল, এখানে হলো দীর্ঘ গম্বুজ আকৃতির অট্টালিকা। প্রেটেড ভল্ট, ভল্ট হলো ছাদ, প্রেটেড হলো অলঙ্কৃত। এই যে এখানে যে স্মৃতিস্তম্ভ উঠে সেখানে কিন্তু দীর্ঘ গম্বুজ আকৃতি অট্টালিকা আর অলঙ্কৃত ছাদের নিচে দ্য ফিলিং অ্যান্থেম, এখানে ফিলিং হলো অনেক জোরে শব্দ হওয়া, অ্যান্থেম হলো পবিত্র সঙ্গীত, সুয়েলস ধ্বনিত হওয়া। তাহলে দ্য ফিলিং অ্যান্থেম সুয়েলস মানে সঙ্গীত ধ্বনি বা পবিত্র সঙ্গীত ধ্বনি ধ্বনিত হওয়া। কি ধ্বনিত, কিসের জন্য ধ্বনিত হবে? দ্য নোট অফ প্রেজ, প্রশংসা জাগাবে। গরিবদের দোষ দেওয়া যাবে না, যদি তাদের কবরের উপর বড় লোকেরা যেমন দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ থাকে তাদের মতো সেই স্মৃতিস্তম্ভ যদি না থাকে, যেখানে তাদের নাম মার্বেল অথবা টাইলসে লিপিবদ্ধ করা হয়, ধনীদের মতো তাদের কবর চার্চের সঙ্গীত ধ্বনিতে ধ্বনিত হয় না। এবার আসি আমরা একাদশ স্তবকে। ক্যান
storied urn or animated bust back to its mansion called the floating bridge? খোদাই করা কলস বা জীবন্ত মূর্তি কি পারে ফিরিয়ে আনতে একবারের জন্য হারানো শ্বাসকে? Can honest voice provoke the silent dust, or flattery soothe the dull cold air of death? সম্মানের ডাক কি জাগাতে পারে নীরব মৃতদেহকে, বা প্রশংসা কি শান্ত করতে পারে মৃত্যুর বধির কানকে? এই স্টোরিড হলো খোদাই করা, আর্ন হলো কলস। হিন্দুরা মৃতদেহকে পোড়ানোর পরে যে কলস বা যে পাত্রে তারা মৃতদেহের ছাই রাখে সেটা আর্ন বলা হয় এখানে। আর অ্যানিমেটেড জীবন্ত মূর্তি কি এই খোদাই করা কলস অথবা জীবন্ত মূর্তি কি পারবে ব্যাক টু ইটস ম্যানশন কল দ্য ফ্লোটিং ব্রিথ? এই যে ফ্লোটিং ব্রিথ হলো হারানো শ্বাস। এই হারানো শ্বাসকে কি খোদাই করা কলস অথবা জীবন্ত মূর্তি ফিরিয়ে আনতে পারবে? না, কখনোই পারবে না। অথবা অনার্স ভয়েস সম্মানের ডাক প্রভোগ জাগানো, দ্য সাইলেন্ট ডাস্ট মৃতদেহ যখন কবরের নিচে অনেক দিন পড়ে থাকে, অথবা হিন্দুদের যে পাত্রে বা কলসে সেই ছাইটা রাখা হয় সেটাকে এখানে ডাস্ট বলছে। ডাস্টটা হলো মৃতদেহের ডাস্ট। আর ফ্লাটারি হলো প্রশংসা। এই প্রশংসা শ্রুতি হলো শান্ত করা। দ্য ডাল কোল্ড ইয়ার অফ ডেথ মৃত্যুর বধির কানকে কি শান্ত করতে পারবে? দামি কলস বা ভাস্কর্য মৃতদের ফিরিয়ে আনতে পারে না। সম্মান বা প্রশংসা মৃত্যুকে জাগাতে বা সান্ত্বনা দিতে পারে না। এটাই এই স্তবকে বোঝানো হয়েছে। Perhaps in this neglected spot is laid, হয়তো এই অবহেলিত স্থানে শুয়ে আছে some heart once pregnant with celestial fire, কোন হৃদয় একদিন যে ছিল ঐশ্বরিক প্রেরণায় পূর্ণ। Hands that the rod of empire might have swayed, সেই হাত যা হয়তো শাসনের রাজদণ্ড ধরতে পারত। Or waked to ecstasy the living liar, অথবা তার সুরে জাগিয়ে তুলতে পারত আনন্দের জোয়ার। পারহাপস হলো হয়তো, ইন দিস নেগলেক্টেড স্পট, নেগলেক্টেড হলো অবহেলিত হওয়া বা অবহেলা করা, স্পট হলো স্থান। এই অবহেলিত স্থানে লেট শুয়ে আছে, কারা শুয়ে আছে? কবির দৃশ্য বা কবির দেখা মতে সেই সাধারণ পূর্বপুরুষেরা। কারা শুয়ে আছে? সামহার কোন হৃদয়বান ব্যক্তি। ওয়ান্স প্রেগনান্ট, এখানে প্রেগনান্ট হলো পূর্ণতা পাওয়া। উইথ সেলেসিয়াল ফায়ার, সেলেসিয়াল হলো ঐশ্বরিক বা আধ্যাত্মিক। ফায়ার এখানে আগুন না বুঝিয়ে প্রেরণাকে বুঝিয়েছে। আমাদের যখন কোনো কিছু করার তীব্র ইচ্ছা জাগে সেটা কিন্তু অনেকটা আগুনের সাথে মেটাফরিক্যালি তুলনা করা হয়, সেটা কিন্তু প্রেরণাকে বোঝাচ্ছে। কোন হৃদয় একদিন যে ছিল আধ্যাত্মিক প্রেরণা পূর্ণ। হ্যান্ডস হাত, সেই হাত দ্যাট দ্য রোড অফ এম্পায়ার শাসনের রাজদণ্ড। মাইট হ্যাভ সোয়েড হলো ধরতে পারা, সেই হাত যা হয়তো শাসনের রাজদণ্ড ধরতে পারত। অর ওয়েকে জাগিয়ে তোলা, দ্য লিভিং লায়ার জীবন্ত সুরে জাগিয়ে তুলতে পারত। টু এক্সটেসি, এক্সটেসি অর্থ হলো আনন্দের জোয়ার। হয়তো এখানে শুয়ে আছে এমন কেউ যার মধ্যে অসাধারণ প্রতিভা ছিল, যে হয়তো রাষ্ট্র শাসন করতে পারত বা সুরেলা কবিতা ও গান রচনাও করতে পারত। এবার আমরা 13তম স্তবকে আলোচনা করি। বাট নলেজ টু দেয়ার আইস হার অ্যাম্পল পেজ, কিন্তু জ্ঞানের বিশাল গ্রন্থ তাদের চোখে খোলা হয়নি। রিচ উইথ দ্য স্পয়েলস অফ টাইম ডিড নেভার আনরোল, যেখানে যুগের সঞ্চিত ধন ভরা ছিল। সিল পেনারি রিপ্রেস দেয়ার নোবেল এজ, শীতল দারিদ্র্য দমন করেছে তাদের মহৎ উদ্দীপনা।
and froze the general current of the soul, আর জমিয়ে দিয়েছে তাদের প্রাণের উচ্ছ্বাসকে, নলেজ, জ্ঞান, to their eyes তাদের চোখে, আর ample page হলো জ্ঞানের এতগুলা পাতা, সেই পাতাগুলোতে মানে যেন জ্ঞানে সমৃদ্ধি করা হয়েছে সেটা বোঝানো হয়েছে। রিচ উইথ দ্য স্পয়েলস অফ টাইম, সেই যুগে অর্থাৎ এমন একটা যুগের সঞ্চিত ধন ভরা ছিল কিসের মাধ্যমে? জ্ঞানের বিশাল গ্রন্থে, কিন্তু তাদের চোখে সেটা কখনো খোলা হয়নি, হয়তোবা তাদের সামর্থ্য হয়নি, সময়ের অভাবে, আর্থিক টানাপোড়েনের কারণে সেখানে তারা কখনোই জ্ঞানের বিশাল গ্রন্থ তাদের চোখে খোলা হয় নাই। শিল পেনারি, এখানে শিল হলো শীতল, পেনারি অর্থ হলো দারিদ্রতা। রেপ্রেস, দমন করেছে। দেয়ার নোবেল রেজ, রেজ হলো সেই উদ্দীপনা, যে উদ্দীপনার মাধ্যমে হয়তোবা তারা অনেক জ্ঞান চর্চা করতে পারত, কিন্তু শীতল দারিদ্র দমন করেছে। অ্যান্ড ফ্রোজ, বরফের মতো জমিয়ে দেওয়া। দ্য জেনারেল কারেন্ট, উচ্ছ্বাস, অব দ্য সোল, কিসের উচ্ছ্বাস? প্রাণের। দারিদ্র তাদের প্রতিভা বিকাশে বাধা দিয়েছে, কষ্ট তাদের যোগ্যতাকে দমন করেছে এবং জীবনের সুযোগকে নষ্ট করেছে। চতুর্দশ স্তবকে আছে ফুল মানি এ ডেম অফ পিউরেস রে সেরেন, অসংখ্য রত্ন আছে যার দীপ্তি নির্মল। দ্য ডার্ক আনফ্যাদম কেভস অফ অসিন বেয়ার, যা লুকানো থাকে সাগরের অগম্য গভীর গুহায়। ফুল মানি এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, অসংখ্য ফুল জন্মায় কিন্তু অদৃশ্যে ফোটে। অ্যান্ড ওয়াস্ট ইটস সুইটনেস অন দ্য ডেজার্ট এয়ার, আর তার সুবাস বৃথা যায় মরুভূমির বাতাসে। ফুল মানে অসংখ্য রত্ন, এ জেম অফ পিউরেস্ট রে সেরেন, এমন রত্ন আছে এখানে। রে হলো আলোক রশ্মি, সেরেন আলোক রশ্মির দীপ্তিকে বোঝানো হয়েছে। পিউরেস নির্মল, অর্থাৎ রত্নটা এমন যে তার গায়ে একটা ফোঁটা কলঙ্কের দাগ নেই, আর সেই তার উপরে যখন কোনো কিছু আলো পড়ে সে আলোক রশ্মি যে ফেরত আসে তা যেন নির্মল এবং খাঁটি হিসেবে ফিরে আসে। এটা বোঝানো হয়েছে যে এমন রত্ন যার দীপ্তি বা আলোক রশ্মি নির্মল। দ্য ডার্ক আনফেদম কেভস, অগম্য গভীর গুহা। আনফেদম হলো অপরিমাপযোগ্য, অন্ধকার এমন অপরিমাপযোগ্য গুহা আছে যেটা সাগরে লুকানো থাকে। লুকানো থাকে কি? সেই রত্নগুলা। অসংখ্য ফুল জন্মায়। ফুল মানে এ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, কিন্তু অদৃশ্যে ফোটে। এমনও ফুল আছে যেগুলো আমরা আমাদের সামনে দেখতে পাই না, কিন্তু তারা নিজেদের প্রাকৃতিক নিয়মে ফোটে, যা আমাদের চোখে কখনো ফুটে ওঠে না। আর অ্যান্ড ওয়াস্ট হলো বৃথা যাওয়া। ইটস সুইটনেস, সুবাস, কিসের? ফুলের। অন দ্য ডেজার্ট এয়ার, মরুভূমির বাতাসে তাদের সুবাস বৃথা যায়। গভীর সাগরে অনেক মূল্যবান রত্ন অদৃশ্য অবস্থায় পড়ে থাকে, অথবা অজানা বনে ফুল ফোটে কিন্তু কেউ দেখে না। তেমনি অনেক প্রতিভাবান মানুষও দারিদ্র আর সুযোগের অভাবে আমাদের কাছে অচেনা থেকে গেছে। 15তম স্তবক, সাম ভিলেজ হ্যামডেন দ্যাট উইথ ডন্টলেস ব্রেস্ট, কোনো গ্রামের হ্যামডেন হয়তো ছিল যে নির্ভীক বুকে দ্য লিটল টাইরান অফ হিজ ফেলস উইথস্টুড, নিজ এলাকার ক্ষুদ্র স্বৈরশাসককে প্রতিরোধ করেছিল। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট, কোনো নীরব অখ্যাত মিল্টন এখানে শুয়ে থাকতে পারে। সাম ক্রমওয়েল গিল্টলেস অফ হিজ কান্ট্রিজ ব্লাড, কোনো ক্রমওয়েল যে তার দেশের
রক্তপাত ঘটায়নি। সাম ভিলেজ, কোনো গ্রামের হ্যামডেন, এই হ্যামডেনের পরিচিতি সম্পর্কে এখন আমরা জানব। হ্যামডেন ছিলেন ইংল্যান্ডের রাজা চার্লস প্রথমের সময়কার এমপি। সেই রাজা যখন অন্যায়ভাবে পার্লামেন্টে অনুমতি ছাড়াই খাজনা নেওয়া শুরু করে, তখন হ্যামডেন সেই রাজার এই অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক বুকে বা সাহসিকতার সাথে প্রতিবাদ করে এবং তার সাথে লড়াই করে বা যুদ্ধ করে। লড়াই করার পর সেই রাজাকে পরাজিত করে। এটাই বোঝানো গেছে। কবি এখানে যেভাবে তুলনা করেছেন সেটা হলো সে যে সাহসিকতার সাথে তৎকালীন রাজা চার্লস প্রথমের সাথে যুদ্ধ করেছিলেন। ডন্টলেস ব্রেস্ট হলো নির্ভীক বুকে বা সাহসিকতার অন্তরে। দ্য লিটল টাইরান্ট, ক্ষুদ্র স্বৈরশাসক, অব হিজ ফিল্ডস, নিজ এলাকার, উইথস্টুড হলো প্রতিরোধ করেছিল। সাম মিউট ইনগ্লোরিয়াস, ইনগ্লোরিয়াস হলো অখ্যাত, মিউট নীরব। মিল্টন, এখানে শুয়ে থাকতে পারে, মে রেস্ট। মিল্টন সম্পর্কে আমরা এখন জানব। মিল্টন কিন্তু ইংরেজি সাহিত্যের 17 শতাব্দীর একজন বিখ্যাত কবি। পিউরিটানিজমের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাস থাকায় তাকে রাজপ্রাসাদে কোনো পদে সম্মানিত করা হয় নাই। তার মতো এখানে কবরের নিচে শুয়ে থাকা সাধারণ মানুষেরাও বিখ্যাত হওয়ার সুযোগ পায়নি। সে যে অখ্যাত রয়ে গেল সেটাও এই সাধারণ পূর্বপুরুষদের সাথে তুলনা করেছে। সাম ক্রমওয়েল, ক্রমওয়েল সম্পর্কে আমরা জানব। অলিভার ক্রমওয়েল হ্যামডেনের কাজিন ছিলেন, যে রাজা চার্লস প্রথমকে তার অপশাসনের বিরুদ্ধে যুদ্ধ করে জেল বন্দী করে কোনো রক্তপাত ছাড়াই এবং ইংল্যান্ড শাসন করে। তার সাহসিকতার সাথে তুলনা দেওয়ার জন্য কবি এখানে অলিভার ক্রমওয়েলকে নিয়ে আসে। তাহলে হয়তো এখানে কোনো গ্রামের হ্যামডেন ছিল যে স্থানীয় অত্যাচারীর বিরুদ্ধে লড়েছে, অথবা কোনো অখ্যাত মিল্টন যিনি এখানে কবরের নিচে শুয়ে থাকা সাধারণ মানুষের মতো অখ্যাত বা বিখ্যাত হওয়ার সুযোগ পায় নাই, আর ক্রমওয়েল যে রক্তপাত না করে ক্ষমতাবান ছিল। দি অ্যাপ্লোস অব লিসেনিং সেনেটস টু কমেন্ট, শ্রোতৃবর্গে ভরা সংসদে করতালি আদায় করা। দ্য থ্রেটস অব পেন অ্যান্ড রেইন টু ডেসপাইস, যন্ত্রণার হুমকি আর ধ্বংসকে অবজ্ঞা করা। টু স্কেটার প্লেন্টি ওভার এ স্মাইলিং ল্যান্ড, হাস্যোজ্জ্বল দেশে সমৃদ্ধি ছড়িয়ে দেওয়া। অ্যান্ড রিড দেয়ার হিস্ট্রি ইন আ নেশনস আইস, আর তাদের ইতিহাস পড়া একটি জাতির চোখে। দি অ্যাপ্লোস হলো করতালি আদায় করা, অব লিসেনিং সিনেটস শত্রুবেগে ভরা, টু কমান্ড আদেশ দেওয়া বা বক্তৃতা দিচ্ছে এরকম শত্রুবেগে ভরা সংসদে করতালি আদায় করা। দ্য থ্রেটস অব পেইন, যন্ত্রণার হুমকিকে বলতেছে। অ্যান্ড রুইন টু ডেসপাইস, ধ্বংসকে অবজ্ঞা করা। টু স্কেটার, টু স্কেটার হলো ছড়িয়ে দেওয়া। প্লেন্টি হলো সমৃদ্ধি। ওভার এ স্মাইলিং ল্যান্ড, হাস্যোজ্জ্বল দেশে সমৃদ্ধি ছড়িয়ে দেওয়া। অ্যান্ড রিড দেয়ার হিস্ট্রি, তাদের ইতিহাস পড়া। ইন এ নেশনস আইস, একটি জাতির চোখে। অর্থাৎ তাদের মধ্যে কেউ হয়তো সংসদে করতালি অর্জনের মতো যোগ্য ছিল, বিপদের হুমকি উপেক্ষা করার মতো সাহসী ছিল, দেশকে সমৃদ্ধ করার মতো সক্ষম ছিল, আর জাতির ইতিহাসে অমর হয়ে থাকার মতো শক্তিশালী ছিল।